আমি একবার একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কখনো একজন রুগীকে সালাম দিয়েছেন কিনা, আসসালামু আলাইকুম বলে সম্বোধন করেছেন। কিন্তু আপনি যখন বিদেশে যাবেন তিনি কিন্তু আপনাকে ওয়েলকাম করবেন, গুড মর্নিং, গুড ইভিনিং, বা হাউ আর ইউ জেন্টলম্যান। তার তরফ থেকে একটা নিজের থেকে একটা আগ্রহ আছে যে রুগীকে কিন্তু গ্রিট করার বা সম্বোধন করার। আমাদের দেশের কিন্তু এটা প্রচলনই নাই যে একজন ডাক্তার হয়ে গেলেন তো আজীবনের জন্য ডাক্তার হয়ে গেলেন এবং আজীবনের জন্য চিকিৎসা দিতে থাকবেন, আজীবনের জন্য শিক্ষকতা করে থাকবে। কিন্তু তার যে চলমান কন্টিনিউইং এডুকেশনের দরকার, এই জায়গাটায় বাংলাদেশে কিন্তু এই চলমান প্রশিক্ষণ বা কন্টিনিউ এডুকেশনের সিস্টেম বাংলাদেশে ডেভেলপ করে না। আমাদের কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সটা পড়ানোই হয় না জি। আমাদের চিকিৎসা শিক্ষার পেশার। এইটা, এই তিনটা দিক যদি আমি যেটা কমিউনিকেশনের ব্যাপারটা, বিহেভিয়ারাল সায়েন্সের ব্যাপারটা, এথিক্স এর ব্যাপারটা, এই তিনটে জিনিসকে ভালোভাবে পড়ানো উচিত। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মেডিভয়েসের বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার এ কে এম জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভ্যাসকুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশে একটি নতুন পথযাত্রার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষের মনে নতুন আশার জাগরণ সৃষ্টি হয়েছে। দুর্নীতিকে পিছনে ফেলে, বঞ্চনাকে পিছনে ফেলে মানুষ এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের কাছে মানুষের প্রত্যাশার চাপ ছিল অনেক। তার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন খাতে সংস্কার করার একটি প্রত্যাশা জাগ্রত হয়। এরই ফলশ্রুতিতে স্বাস্থ্য খাতে গঠিত হয় একটি সংস্কার কমিশন। 18ই নভেম্বর 2024 স্বাস্থ্য খাতে বহুল প্রত্যাশিত সংস্কার কমিশন গঠিত হয়। এই কমিশনের মেয়াদ শেষ হয় 30শে এপ্রিল 2025। আজকে আমরা কথা বলবো স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্যের সাথে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক। স্যার দীর্ঘদিন থেকে মেডিকেল এডুকেশন নিয়ে কাজ করছেন। চিকিৎসা শিক্ষায় কিভাবে উন্নতি করা যায়, কিভাবে মানগত উন্নয়ন করা যায়, আন্তর্জাতিক অন্যান্য দেশগুলোর সাথে কিভাবে পাল্লা দিয়ে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন করা যায়, স্যার এটি নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। স্যার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনে। এছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল অ্যাডভাইজার হিসেবেও স্যার দীর্ঘদিন থেকে কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মেডিভয়েসের বিশেষ পর্বে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে। প্রথমেই আপনার কাছে জেনে নিতে চাইবো যে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন যে গঠিত হলো, আসলে এর পিছনে প্রত্যাশার ব্যাপারটি কেমন ছিল, বা কি পরিস্থিতির আলোকে নতুন একটি স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করার প্রয়োজন অনুভব হলো? ধন্যবাদ আপনাকে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে এবং বেশিরভাগ সমালোচনাই নেতিবাচক, এবং জনগণের যে প্রত্যাশা অনুযায়ী যে স্বাস্থ্য সেবা জনগণের পাওয়ার কথা, জনগণ তা পাচ্ছিলেন না। এবং এইটা যে আজকের সমস্যা তা না, আমাদের এই স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবর্তন আসা উচিত ছিল এত বছরে, আমরা সে পরিবর্তনটা আনতে পারিনি। আমাদের শিশু স্বাস্থ্যের মধ্যে বিশেষ করে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, যেটার মাধ্যমে আমাদের ডাক্তার তৈরি হয়, এবং নার্সিং শিক্ষা ব্যবস্থা, যেটার মাধ্যমে আমাদের নার্সরা গড়ে ওঠে, এবং অন্যান্য যে সমস্ত চিকিৎসার সাথে জড়িত জনশক্তি তাদের যে প্রশিক্ষণ ব্যবস্থা, সেখানে একটা বড় ঘাটতি ছিল। যে কারণে আমরা কিন্তু সত্যিকার ভাবে প্রথম যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য জনশক্তি যেমন আমরা পাইনি, ঠিক সেইভাবেই তাদের বন্টনটাও ছিল একটু ভিন্ন রকমের। মানে যেভাবে যেখানে যেই পরিমাণে আমাদের এই স্বাস্থ্য সেবা দেওয়ার ডাক্তার থেকে শুরু করে প্যারামেডিক্স পর্যন্ত থাকার কথা ছিল, তাদের যথেষ্ট অভাব ছিল। এটার একটা মূল কারণ যে আমাদের যে কৌশলগত পরিকল্পনা দরকার, যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি আমরা সেটাতে, বিশেষ করে স্বাস্থ্য জনসংখ্যার জন্য, সেইটা কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু করতে পারিনি। যে কারণে আমরা কিন্তু জানি না যে আমাদের কি পরিমাণ স্বাস্থ্য জনশক্তির প্রয়োজন হবে এখন এবং পরবর্তী 10 বছর পরে বা 20 বছর পর। তার মানে আমাদের এই ধরনের জনশক্তি পরিকল্পনা বা কৌশলগত পরিকল্পনা বাংলাদেশে কিন্তু অনুপস্থিত ছিল। যে কারণে আমাদের যে সমস্যাগুলি হচ্ছিল, সেটা হলো আমরা প্রায়ই দেখতাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন আমাদের যে স্বাস্থ্যসেবার যে সমস্ত স্টেজগুলি আছে, যেমন ধরেন আমাদের কেন্দ্রীয়ভাবে একটা বিশ্ববিদ্যালয় আছে এবং অন্যান্য জায়গায়ও আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আবার আমাদের কিন্তু
যে সমস্ত বিশেষায়িত হাসপাতালগুলি আছে কেন্দ্রে, বিশেষ করে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে, সেগুলির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বিভাগীয় হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল এবং উপজেলা হাসপাতালের কথা, এবং সেখানে যে জনবল থাকার কথা, সেগুলি কিন্তু আমরা তৈরি করতে পারিনি। তার মানে প্রতিষ্ঠান আছে আমাদের, কিন্তু প্রতিষ্ঠানের জন্য যে স্বাস্থ্য জনবল দরকার সেইটা কিন্তু আমাদের নাই। না থাকার কারণে আমাদের যে প্রকৃত যে স্বাস্থ্যসেবা জনগণের পাওয়ার কথা ছিল, সেইটা কিন্তু তারা এই জনবলের দিক দিয়ে পায়নি। তাছাড়াও রয়েছে অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত জনবল এবং আরো ব্যবস্থার জন্য যে সমস্ত চিকিৎসা সামগ্রী, আমরা যেটাকে বলি যে যন্ত্রপাতি থেকে শুরু করে যে হাসপাতাল বা হাসপাতালের যে সমস্ত প্রয়োজনীয় আর আনুষঙ্গিক যে জিনিসগুলি থাকা দরকার, সেই জিনিসগুলি কিন্তু অনুপস্থিত ছিল, যে কারণে বা সংখ্যাল্পতা ছিল, যে কারণে প্রকৃত স্বাস্থ্য সেবাটা আমরা আমাদের জনগণ কিন্তু পাচ্ছিল না। এই অবস্থায় কিন্তু আমাদের আহ অনেক পরে হলেও আমরা একটা সংস্কারের উদ্যোগ নিয়েছি, এবং এইটা একটা যুগান্তকারী কিন্তু সিদ্ধান্ত সরকারের, এবং আমরা কতটুকু পেরেছি সেটা কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে যে এই সংস্কার ব্যবস্থা বাস্তবায়ন করলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মান কতটা উন্নীত হবে। জি স্যার, ধন্যবাদ। আমরা জি, শুরুটা শুনছিলাম, চ্যালেঞ্জগুলো শুনছিলাম। তাহলে এই যে প্রফেসর এ কে আজাদ খান স্যারের নেতৃত্বে আমাদের যে মোট 12 সদস্য বিশিষ্ট একটি স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হলো, তাহলে এখানে যে সদস্যরা অন্তর্ভুক্ত হলেন তাদেরকে আসলে মানে কাকে কোন বিবেচনায় নেওয়া হলো, এই বিষয়টাকে কি আলোকপাত করার সুযোগ রয়েছে? দেখুন, এইটা সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত। তো আমি যেটুকু মনে করি যে আমার অন্তর্ভুক্তির তিনটি কারণ। একটা হলো আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, তার মানে প্রাইমারি কেয়ার নিয়ে, এইখানে আমার একটা সুযোগ আছে। আর আমি একজন চিকিৎসা শিক্ষাবিদ, মেডিকেল এডুকেশনিস্ট, সুতরাং আমার, আমি মনে করি যে একটা সুযোগ আছে এখানে কন্ট্রিবিউট করার। আরেকটা ডিসিপ্লিনে কে আমি রিপ্রেজেন্ট করি, সেটা হলো ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। তো আমি মনে করি যে আমার এই তিনটা জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ ছিল বলেই সরকার হয়তো আমাকে এখানে অন্তর্ভুক্ত করেছেন, যে আমি এই তিনটে এরিয়াতে কন্ট্রিবিউট করতে পারবো। এটা আমি আমার ব্যক্তিগতটা বললাম। সরকার আরো কোনো কিছু দেখেছেন কিনা আমি ঠিক জানি না। আরেকটা হতে পারে যে আমার বিশ্বমণ্ডলে কাজ করার সুযোগ হয়েছে, আঞ্চলিক অঞ্চলে বা মণ্ডলে কাজ করার সুযোগ হয়েছে ডব্লিউএইচও রিজিওনাল অ্যাডভাইজার হিসাবে। আর বিশ্বর আহ, যে শিক্ষা মণ্ডল, চিকিৎসা শিক্ষা মণ্ডল, মানে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, সেখানে আমি সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলাম। এইগুলি আমার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে, যে এই যে সংস্কার জন্য যাদেরকে তারা নিয়েছেন সেখানে আমার অন্তর্ভুক্তি হয়ে থাকতে পারে। আমি আমি মনে করি এখানে কন্ট্রিবিউট করতে পারার সম্ভাবনা ছিল, এবং আমি যতটুকু পেরেছি কন্ট্রিবিউট করেছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। তো আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যারা সদস্য ছিলেন তাদেরকে নিয়ে। স্যার, আপনারা অনেক সদস্যদের সাথে, অর্থাৎ কমিটিতে নেই এরকম অনেকের সাথেই মত বিনিময় করেছেন, অনেক সংগঠনের সাথে মত বিনিময় করেছেন, অনেক মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, স্বত্বাধিকারী রয়েছেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। তো আপনারা স্যার কাজ শুরু করার পরে, বিশেষ করে আপনি মেডিকেল এডুকেশন নিয়ে কাজ করছেন, প্রাথমিক স্বাস্থ্য জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তাহলে এই জায়গাগুলো আপনাদের ফাইন্ডিংস বা গুরুত্বপূর্ণ অবজারভেশন গুলো কি ছিল মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে যদি বলতেন কাইন্ডলি। ধন্যবাদ। ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমি আমারটা বলেছি, এবং আমি ছাড়া অন্য যারা এখানে অন্তর্ভুক্ত হয়েছে তাদের অবশ্যই বিশেষ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর। এবং যেহেতু পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপরে আহ, প্রায় সবারই একটা অভিজ্ঞতা আছে কাজ করার, এবং আমি মনে করি যে জ্ঞানও আছে তাদের, সুতরাং একটা সুন্দর কিন্তু কমিশন গঠিত হয়েছিল। আমি অত্যন্ত গর্বিত এই স্বাস্থ্য সংস্কার কমিটির একজন সদস্য হিসাবে কন্ট্রিবিউট করতে পারার জন্য। এবং আমি নিশ্চিত যে অন্যরাও যারা কন্ট্রিবিউট করেছেন তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের দেশের বাইরে, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় বা বিশ্বমণ্ডলে। আমি মনে করি যে বেশ প্রত্যেকেরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে, অথবা আহ জ্ঞান আছে, যাতে তার সেটা থেকে কন্ট্রিবিউট করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কাজ করতে গিয়ে কোন জায়গাগুলিকে প্রাধান্য দিয়েছি। আপনি শুনে আশ্চর্য হবেন
আমাদের একটা রিফ্লেকশন আমাদের সবারই কিন্তু জানা আছে যে আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, এইটার মাধ্যমে কি জনগণ তেমন উপকৃত হচ্ছেন না। এবং তা না হওয়ার কারণে আমাদের মানুষ, তারা স্বাস্থ্য সেবার জন্য ঝুঁকে পড়ছে আমাদের দেশের বাইরের প্রতি। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড, থাইল্যান্ড। প্রভৃতি দেশগুলিতে এবং এর বাইরেও অনেক দেশে কিন্তু আমাদের দেশের লোক চিকিৎসা সেবার জন্য যান। এবং এইটা যাওয়ার একটা মূল কারণ কিন্তু আমি যেটা মনে করি যে তারা যে এক্সপেকটেশন তাদের আমাদের দেশের ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা করে, যে তারা যেটা মনে করে যে তাদের কাছ থেকে যেটা পাচ্ছেন না সেটা অন্যান্য দেশে পাচ্ছেন। তাহলে সেটা কি? আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা দেখি সেটা হলো পাবলিক হেলথে কাজ করার সুবাদে যে আমাদের একটা চিকিৎসা সেবার উপরে সন্তুষ্টির একটা ব্যাপার আছে। আমি যদি আপনাকেও জিজ্ঞেস করি যে আপনি যেখানে সন্তুষ্ট হবেন সেখানেই তো যাবেন, সেটা যে জি। কোনো দ্রব্য হোক বা যে কোনো সেবা হোক। সুতরাং আমাদের দেশের মানুষের যে বিদেশ যাওয়ার প্রবণতাটা, সেটা দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো তারা মনে করছেন যে চিকিৎসা সেবাটা ওই সমস্ত দেশে উন্নত মানের, অথবা তারা মনে করেন সহজলভ্য এবং টাকার অঙ্কের দিক থেকেও হয়তো তারা পুষিয়ে নিতে পারেন। এটা একটা কারণ জি। হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে এই চিকিৎসা সেবাটা আমাদের দেশে তারা পাচ্ছেন না, সুতরাং তাদের চিকিৎসা সেবাটা পেতে হবে, এবং পেতে হলে তাদের বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে। এ দুটো কারণে বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবার জন্য বাইরের দেশে যান। তৃতীয় একটা কারণ আমি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আহ, সবার প্রতি, সব ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো যে তারা মানসম্মত চিকিৎসা হয়তো পান, কিন্তু তারা যে ব্যবহারটা আশা করেন আমাদের চিকিৎসকদের কাছ থেকে, সেইখানে বোধহয় আমাদের কিছুটা ঘাটতি আছে। এবং সেই ঘাটতিটা পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার, যেমন পাশাপাশি আমাদের চিকিৎসকদের এবং নার্স এবং প্যারামেডিক্সদের উপরও নির্ভর করে। এই জায়গাটায় আমি আমার দৃষ্টিকোণ থেকে একজন চিকিৎসক শিক্ষক হিসাবে বা চিকিৎসক শিক্ষকদের শিক্ষক হিসাবে যেটা ভাবি সেটা হলো যে আমাদের কতগুলি জিনিস আমরা ভালোভাবে কিন্তু আমাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে পারি নাই এখনো, বা অন্তর্ভুক্ত থাকলেও প্রশিক্ষণটা দেই না। যেমন আমি আপনাকে যদি আহ, বলি যে এথিক্সটা, নৈতিকতাটা, নৈতিকতাটা আমাদের কিন্তু আহ, দিকটা একটু দুর্বল আমাদের। আমরা নৈতিক ডাক্তার কতটা তৈরি করতে পেরেছি এইটা কিন্তু প্রশ্নবোধক। কারণ আমরা নৈতিকতাটা প্রশিক্ষণটা তেমন সেইভাবে আমরা দেই না। এথিক্সটা খুব ভালোভাবে পড়ানো হয় না বাংলাদেশে আমাদের মেডিকেল শিক্ষায়। ঠিক তেমনি আরেকটা জিনিস দেখেন, আমরা যেটা পারি না সেটা হলো রুগীর সাথে যে কমিউনিকেশন, এটা একটা স্কিল, কিন্তু দক্ষতার ব্যাপার। এবং এই জায়গাটায় ডাক্তার এবং আহ, আমাদের সেবা গ্রহীতা, বিশেষ করে রুগী এবং রুগীর আত্মীয় স্বজন যারা আসেন, তাদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা, এইটা সঠিকভাবে হয় না। এবং আপনি আশ্চর্য হবেন, আমি অন্যান্য দেশের ডাক্তারদের সাথে কথা বলে দেখেছি, বিশেষ করে ভারতীয় ডাক্তারদের সাথে, তাদের উপরে আমাদের রোগীরা কিন্তু খুবই সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? কারণ তারা ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন রোগীর সাথে। আমি একবার একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কখনো একজন রুগীকে সালাম দিয়েছেন কিনা, আসসালামু আলাইকুম বলে সম্বোধন করেছেন? এবং আপনি আশ্চর্য হবেন যে আমরা রুগীদেরকে কিন্তু কখনো গ্রিট করি না। কিন্তু আপনি যখন বিদেশে যাবেন দেখবেন, আপনি ডাক্তারের সামনে যাওয়া মাত্র তিনি কিন্তু আপনাকে গ্রিট করবেন, ওয়েলকাম করবেন, গুড মর্নিং, গুড ইভিনিং, বা হাউ আর ইউ জেন্টলম্যান। এটা 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 তার তরফ থেকে একটা, নিজের থেকে একটা আগ্রহ আছে যে রুগীকে কিন্তু গ্রিট করার বা সম্বোধন করার। আমাদের দেশের কিন্তু এটা প্রচলনই নাই। আমাদের ডাক্তার সাহেব কিন্তু আশা করেন যে রুগী তিনি এসে ডাক্তার সাহেবকে সালাম দেবেন, কিন্তু এইটা গ্রিটিংসটা কিন্তু রেসিপ্রোকাল। তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আমার মনে হয় আমাদের ডাক্তাররা যদি একটু আগ্রহী হয়ে রুগীদের একটু গ্রিট করেন, তাহলে তারা কিন্তু একটু তাদের যে একটা ফিলিংস হয় যে আপনি তাকে আপন করে নিলেন, এবং তারপরে তার সাথে কথোপকথন করছেন, তাকে জিজ্ঞাসা করছেন, তাকে প্রেসক্রিপশন দিচ্ছেন, এবং তাদেরকে নানা রকম পরামর্শ দেন। তো আমার মনে হয় এই দিকটা একটু আমাদের ডাক্তাররা যদি দেখতেন, মনে রাখবেন যে রুগীকে আপন করে নেওয়ার যে একটা বিশেষ আবেদন আছে,
এইটা গ্রিটিংস এর মধ্যে। আমার মনে হয় তাতে আমাদের ডাক্তাররা অনেকটা, এই ডাক্তাররা রুগীদের অনেক বা রুগীরা মানে ডাক্তারদের অনেক জনগণের যে আপন আস্থার ভাবতে পারে। আস্থার সংকটটি আছে সেটি হয়তো উত্তরণ করা সম্ভব হতো যদি আমাদের বিহেভিয়ার যেটি আছে, রোগীর সাথে যে আচরণের জায়গাটি, সেটি যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, এটা বিশেষ করে আমাদের কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সটা পড়ানোই হয় না জি আমাদের চিকিৎসা শিক্ষার পেশার। এইটা, এই তিনটা দিক, যদি আমি যেটা কমিউনিকেশনের ব্যাপারটা, বিহেভিয়ারাল সায়েন্সের ব্যাপারটা, আর এই যে এথিক্স এর ব্যাপারটা, এই তিনটে জিনিসকে কিন্তু মেডিকেল এডুকেশনে একটু ভালোভাবে পড়ানো উচিত, যাতে তারা এই তাদের একটা আচরণগত পরিবর্তন হয়। জি। স্যার, এখানে আপনি বললেন যে মেডিকেল এথিক্সের কথা বলছিলেন, আপনি বলছিলেন বিহেভিয়ারাল সায়েন্সের কথা। তাহলে আপনাদের যে প্রতিবেদন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেখানে কি আপনারা মেডিকেল এডুকেশনের জায়গাটিতে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছেন বা সুপারিশ করেছেন? আপনি জেনে খুশি হবেন যে এই তিনটা জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমার একটা যথেষ্ট ভূমিকা ছিল, যে যেহেতু আমি মেডিকেল এডুকেশনের আমার ব্যাকগ্রাউন্ড, সুতরাং আমার একটা ভূমিকাই ছিল যে এডুকেশনের পর্যায়ে কি কি পরিবর্তন আনা যায়। তার জি স্যার। মধ্যে এথিক্স এবং এথিক্যাল বিহেভিয়ারটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অলরেডি ইট ইজ দেয়ার। জি স্যার, তো আমরা প্রতিবেদনে দেখতে পেলাম বা আমরা জানতে পারলাম যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যারা শিক্ষকতা পেশায় জড়িত, অর্থাৎ মেডিকেল এডুকেশনে যারা জড়িত, শিক্ষকদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্সের কথা চিন্তা ভাবনা করছেন। তো এটি ক্লিনিক্যাল সাবজেক্টে যারা আছেন বা নন ক্লিনিক্যাল সাবজেক্টে যারা আছেন, এ বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা বা পরামর্শ কি স্যার? দেখুন, এখানে পরামর্শ যেটা বহু আগে থেকে জনগণ যেটা আশা করেন, সেটা হলো তাদের ডাক্তারদের সময়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডাক্তাররা তাদেরকে যথেষ্ট সময় দেন এবং শোনেন। একজন ভালো ডাক্তার, আমি তাকেই বলবো, এটা আমার ব্যক্তিগত মত, যেই ডাক্তার আপনাকে শোনেন, বেশি করে শোনেন, তিনি কিন্তু ভালো ডাক্তার। কারণ আপনি যদি জি ভালোভাবে নাই শুনলেন তার কমপ্লেইন গুলি, তার যে অসুবিধাগুলি, তাহলে কিন্তু আপনি সত্যিকারের যেই রেসপন্সটা চিকিৎসা দেওয়ার জন্য, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। কারণ আপনাকে জানতে হবে রুগীকে, তো সেই জায়গায় কমিউনিকেশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং ডাক্তার রুগীর সম্পর্কটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই জায়গাটায় আমরা যেটা চেষ্টা করেছি, সেটা হলো ডাক্তার যাতে সময় দেয়, এবং যেই ডাক্তার সময় দিবে রুগীকে এবং সময় দিয়ে শুনবে, তিনি কি ভালো চিকিৎসা দিতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে। তো আমাদের পরামর্শের মধ্যে আছে যে একজন ডাক্তার, তিনি চিকিৎসা সেবা সেবা এবং চিকিৎসা শিক্ষা, এই দুটোর সাথে যারা জড়িত থাকবেন, তারা এই যে সেবা দিতে গিয়ে, তাদের জন্য আমরা কিন্তু অল্টারনেটিভ রেখেছি। অল্টারনেটিভটা কি? যে আপনি ইচ্ছা করলে শুধু শিক্ষা বা প্রশিক্ষণের সাথেই জড়িত থাকতে পারেন, এবং সেই জন্য আপনার জন্য একটা ব্যবস্থা থাকবে যে আপনাকে কম্পেনসেট করার, এবং সেই কম্পেনসেশনটা হবে বিশেষ করে আপনার অর্থনৈতিক বিষয়। সুতরাং আমরা সংস্কারের আহ, আহ, জন্য যেটা রেখেছি, সেটা হলো একজন ডাক্তার চাইলে তিনি কিন্তু শুধু শিক্ষকতায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, এবং আহ, তিনি যেহেতু প্র্যাকটিস করবেন না, সুতরাং তার একটা অ্যালাউন্স তিনি প্রশিক্ষণের জন্য সেটা পাবেন। এবং আমরা এই ধরনের প্রস্তাব রেখেছি, এবং সরকার চাইলে এটা বাস্তবায়ন করতে পারেন। তখন শিক্ষককে পুরো সময় ধরেই শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে তার। জি স্যার। তো এখানে আরো একটি বিষয় আসছে, অর্থাৎ আমরা দেখলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশন স্বাস্থ্য শিক্ষার যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে তো অনেকগুলো সুপারিশ করেছেন, রিকমেন্ডেশন করেছেন, প্রায় 26টির মতো। তাহলে আমরা এখানে দেখলাম যে একটি কথা আসলো যে নন প্র্যাকটিসিং অ্যালাউন্সের কথা, সেখানে শিক্ষকদের নিয়ে আরো কিছু কথা আছে, বা বিভিন্ন বিভাগ ভিত্তিক মেডিকেল এডুকেশন অধিদপ্তর করার কথা আছে, কিংবা শিক্ষাদান বা পাঠদান প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকগুলো রিকমেন্ডেশন আসছে। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে গুরুত্বপূর্ণ কি কি পরিবর্তন, যেটি আসলে আগে ছিল না, মৌলিকভাবে কি কি পরিবর্তন আপনাদের এবারের প্রতিবেদনে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে ডিটেলস আলোচনা তো এই সময়ের মধ্যে সম্ভব না। তো আমরা অনুরোধ করব যে এটা ওয়েবসাইটে যেহেতু আছে, জি স্যার। এটা একটা সুযোগ আছে আমাদের সবার এটা দেখার। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, আমাদের এই আপনি সংখ্যাটা বললেন, এই প্রশ্নগুলি আমরা বিভিন্নভাবে সাজানো আছে। বিভিন্নভাবে সাজানো বলতে আমি এটা বলছি যে একজন চিকিৎসকের কথা আমরা যেমন চিন্তা করেছি, যে তার জ্ঞান
এবং সেই জ্ঞানটাকে আমরা কিভাবে বেশি ব্যবহার করতে পারি এবং জনগণ কিভাবে উপকৃত হতে পারে সেটা করতে গিয়ে আমরা, যেমন আমি শুধু শিক্ষকদের কথা বলেছিলাম, শিক্ষক ছাড়াও আমাদের এই প্রফেশনে অন্য যারা আছেন, শিক্ষকতা ছাড়া অন্য অন্য পরিবেশে যারা সার্ভিস দিচ্ছেন, জি সেইখানে আমাদের, যেমন আমি আপনাকে বলি যে ধরেন এই যে যারা নাকি ময়না তদন্ত করেন ডাক্তার, এটা জি কিন্তু স্যার, ফরেনসিক। অন্য একটি মন্ত্রণালয়ের কাজ। ময়না জি তদন্ত এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, কিন্তু করছেন কে? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তার। এবং সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তার একজন শিক্ষক। আপনি দেখেন একজন লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন্য বিষয়ে যদি হয়, তিনি কিন্তু বাড়তি অন্য কাজ করেন না। এবং আপনি যেই ডাক্তার ময়না তদন্ত করেন, এটা অন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, যেটা বললাম। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ডাক্তার, যিনি একজন শিক্ষক, তিনি কেন করবেন? যদি তার এই যে বিশেষজ্ঞর যে জ্ঞান, এই জ্ঞানটাকে যদি অন্য মন্ত্রণালয় ব্যবহার করতে চায়, তাহলে সেই মন্ত্রণালয়ের উচিত হবে তাদেরকে কম্পেনসেট করা, যেহেতু ইনি একটা বাড়তি কাজ করতেছেন। ঠিক এইভাবে আমরা অন্যান্য জিনিসগুলিও দেখেছি যে কিভাবে এগুলি স্ট্রিমলাইন করা যায়। যেমন ময়না তদন্তকারী ডাক্তারকে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পে করা উচিত তার এই এক্সট্রা কাজটা করার জন্য, ঠিক সেই রকম এই ধরনের অবস্থা যে সমস্ত অন্যান্য বিষয়ের মধ্যে আছে, তারা যদি বাড়তি কাজ করেন, আপনি জানেন আমাদের প্যাথোলজি থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই ধরনের বিভিন্ন বিষয় আছে যেখানে জি কিন্তু তাদেরকে এই পড়ানো ছাড়াও বাড়তি কাজটা করতে হয়। সেই জায়গায় তাদের কম্পেনসেটরি অ্যালাউন্স কি হওয়া উচিত, এই ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সেই ধরনের পরামর্শ রেখেছি। আবার একজন ক্লিনিক্যাল পার্সন, তাকে যদি আপনি পড়াশোনায় ব্যবহার করেন, তাহলে তাকে কিন্তু সেখানেও কম্পেনসেটরি অ্যালাউন্স দেওয়া উচিত, যে পড়ানোটা তার কাজ, ক্লিনিক্যাল কাজটা তার কাজ, সুতরাং তাকে এই জন্য কম্পেনসেট করতে হবে। আমরা এই ধরনের প্রস্তাবনা বিভিন্নভাবে সেখানে পেশ করেছি, যাতে ডাক্তারদের এখনকার যে আহ, আহ, ব্যবস্থা, এই ব্যবস্থায় তাদের মধ্যে একটা হার্ট বার্ন আছে, যে তারা এই কাজটা বাড়তি করছেন অথচ তাই কম্পেনসেট হচ্ছেন না। সুতরাং এই জায়গাগুলি আমরা আহ, মানে প্রস্তাব রেখেছি, অল্টারনেটিভ প্রস্তাবগুলি আমরা রেখেছি, যাতে তারা ডিপ্রাইভ না হন তাদের রাইট থেকে। এখানে অনেকগুলো বিষয় চলে আসছে সুপারিশে, তাহলে অবহেলিত এবং গুরুত্বপূর্ণ, অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো সাবজেক্ট রয়েছে বাংলাদেশে, যেটি আপনি বলছিলেন যে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে এই জায়গাগুলোতে আপনাদের প্রস্তাবনায় আসলে কি বলা হয়েছে? যেমন আপনি বলছিলেন যে ফরেনসিক মেডিসিনের কথা, এই জায়গাটি কিন্তু বাংলাদেশে অবহেলিত। তাহলে এই যে যে সমস্ত সাবজেক্টগুলো এরকম অবহেলিত থাকছে, তাদের ব্যাপারে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে কি ধরনের সুপারিশ করা হয়েছে স্যার? আমাদের স্পেসিফিক, আমি বলবো আপনাকে, সবগুলি তো আর এই পরিসরে বলা সম্ভব না। আমি জি স্যার। আপনাকে বলবো যে যেগুলি নেগলেক্ট আছে, এটা শুধু আমরা তো খেয়াল করে যা পড়ানো, গ্রাজুয়েশনে যা পড়ানো, আমরা কয়েকটা কথা বললাম। আমি আপনাকে বলছি, জেনেটিক মেডিসিন ধরেন, বাংলাদেশে এখন বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, আমরা প্রস্তাব রেখেছি জেরিয়াট্রিক মেডিসিনের কথা, যে এই বয়স্ক লোকদের চিকিৎসার জন্য এই সাবজেক্টটা বাংলাদেশে পড়ানো সৃষ্টি করা উচিত। এবং এই জন্য আমাদের ডাক্তারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত, যাতে এটা এখানে পড়ানো সম্ভব হয়। পাশাপাশি বাংলাদেশে যাতে এই চিকিৎসার জন্য ডিপার্টমেন্ট ওপেন করা হয়। একটা এক্সাম্পল দিলাম আপনাকে। ঠিক সেই রকম আরো ডিসিপ্লিন আছে, যেমন ইমার্জেন্সি মেডিসিন। আপনি আশ্চর্য হবেন যে ইমার্জেন্সি মেডিসিন একটা ডিসিপ্লিন কিন্তু পৃথিবীর সব দেশে। আমাদের এই পাশের দেশ কলকাতাতেই ইমার্জেন্সি মেডিসিনে এমআরসিপি পড়ানো হয়, ডিগ্রি দেওয়া হয়। সুতরাং অথচ আমাদের দেশে ইমার্জেন্সি মেডিসিন কিন্তু একটা আলাদা ডিসিপ্লিন হিসাবে গড়ে উঠে নাই। সুতরাং আমরা মনে করি যে ইমার্জেন্সি মেডিসিন ডিসিপ্লিনটা ডেভেলপ করা উচিত। কারণ এই ইমার্জেন্সি মেডিসিনের আমি বলবো স্বল্পতা বলেন, এবং সেখানে যথেষ্ট সংখ্যক ট্রেইন পার্সন না থাকাতে এবং প্রপারলি অর্গানাইজড না হওয়াতে ইমার্জেন্সি মেডিসিন, এখানে আমাদের প্রচুর কিন্তু লোক মৃত্যুবরণ করে, মারা যায় জি ইমার্জেন্সি কেয়ার না পাওয়ার জন্য। তো আমরা সারা দেশব্যাপী ইমার্জেন্সি মেডিসিনের প্রবলের জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে সেখানে নিয়ে একটা প্রস্তাব রেখেছি। এই যে আমি দুটো এক্সাম্পল আরো দিতে পারি, কিন্তু দুটো এক্সাম্পল এনাফ আপনার জন্য, যে আমরা এই ডিসিপ্লিন গুলি ইগনোর্ড বাংলাদেশে, অথচ অত্যন্ত ইম্পর্টেন্ট। জেরিয়াট্রিক মেডিসিন অত্যন্ত ইম্পর্টেন্ট,
কারণ বেশিরভাগ আমাদের দেশে আগামী দিনে কিন্তু রোগী মাল্টি ডিসিপ্লিনারি আপনার রোগে ভোগা লোকের সংখ্যা বেড়ে যাবে জি স্যার, জি যতই বয়স কাজে বাড়বে। জিরিয়াট্রিক মেডিসিন তাদের এবং বিভিন্ন ইমার্জেন্সি ধরনের মেডিসিন এই দুটো বিষয়কেই আসলে অ্যাড্রেস করা প্রয়োজন। এরকম আসলে অনেকগুলো সাবজেক্টই রয়েছে যেটি আপনি বলছিলেন যে জি গুরুত্বপূর্ণ জি কিন্তু অবহেলিত, এই বিষয়গুলোতে আসলে আসলে নজর দেওয়া প্রয়োজন। স্যার, আমরা কথা বলছিলাম মেডিকেল এডুকেশন নিয়ে। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা বা মেডিকেল এডুকেশন এটি কি স্যার আন্তর্জাতিক মানের? স্বাস্থ্য কমিশনের আপনারা যারা কাজ করছিলেন এই বিষয়টি নিয়ে আপনাদের অবজারভেশন কি, বা স্বাস্থ্য খাতের বাংলাদেশের মেডিকেল এডুকেশনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের পরিবর্তন প্রয়োজন? অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন করেছেন আপনি। দেখুন, আহ শিক্ষার মানের উপরে কিন্তু নির্ভর করে যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন সেই প্রোডাক্টটার কোয়ালিটি কেমন। যেমন আমরা মেডিকেল কলেজগুলো ডাক্তারি করছি, তাহলে এইখানে যে প্রশিক্ষণটা দেওয়া হবে ডাক্তারদেরকে বা হবু ডাক্তারদেরকে, তাদের প্রশিক্ষণ মানের উপরে নির্ভর করবে তারা কেমন ডাক্তার হবেন, কতটা প্রশিক্ষিত ডাক্তার হবেন বা সেবা মূলক ডাক্তার হবেন, আর কতটা দক্ষতা তাদের থাকবে ডাক্তারি বিদ্যার উপর। তো সেই জন্য আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো, এবং এটা আমি আগেও বলেছি, যে বাংলাদেশে চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে। কথাটা প্যালেটেবল না, কিন্তু এটাই সত্য যে বর্তমানে চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে। এখন আমাকে প্রশ্ন হতে পারে যে আপনি এটা কেন বলছেন, বা এর আগেও আমাকে এটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি বলেছি যে শিক্ষার মান ঠিক করার জন্য বা প্রশিক্ষণের মান ঠিক করার জন্য যে কতগুলি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার কোনোটাই ফুলফিল করে না বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, আর বিশেষ করে মেডিকেল কলেজগুলিতে, নার্সিং কলেজগুলিতে এবং প্যারামেডিক ইনস্টিটিউটগুলিতে, ইভেন পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটগুলিতে। সরি যে আমাকে খোলাখুলি এভাবে বলতে হচ্ছে। প্রথম কথা হলো, আমরা শিক্ষার মানটা যখন দেখতে যাব তখন মানের একটা ক্রাইটেরিয়া থাকবে। আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশে একটি মেডিকেল কলেজের নাম করেন, যেই মেডিকেল কলেজটায় যে শিক্ষক স্বল্পতা নাই বা আনুষঙ্গিক যারা থাকার কথা প্রশিক্ষণের জন্য বা প্রশিক্ষণ মানের জন্য, সেখানে যন্ত্রপাতি থেকে শুরু করে যা যা দরকার সেই জিনিসগুলি আছে কিনা, কোনো ক্রাইটেরিয়াতেই পড়ে না যে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ মেডিকেল কলেজের ক্ষেত্রে, যে সেখানে শিক্ষার পরিবেশটা আছে এবং প্রশিক্ষণ পরিবেশটা আছে। তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া যেটা, যে আপনার শিক্ষক, এই শিক্ষক স্বল্পতা বা যোগ্য শিক্ষক স্বল্পতা রয়েছে প্রতিটি মেডিকেল কলেজে এবং পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে। সুতরাং এইটাই আসল জিনিস, যেটা সেটা হলো এইটা। এবং তারপরে প্রশিক্ষণের অন্যান্য সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশের মেডিকেল কলেজগুলিতে এবং পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে আপনি দেখবেন এগুলির প্রকট অভাব রয়েছে। সুতরাং এর মাধ্যমে যে প্রশিক্ষণটা পাচ্ছে আমাদের ডাক্তার এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তার বা নার্স প্যারামেডিক্স, তারা স্বভাবতই যে শিক্ষার পরিবেশ না থাকার কারণে প্রকৃত প্রশিক্ষণ পাচ্ছেন না। এই পরিবেশের মধ্যে কিন্তু শিক্ষকরা ইনক্লুডেড। তো এখন আমাদেরকে প্রথমেই স্বীকার করে নিতে হবে যে আমাদের প্রশিক্ষণের মান সর্বকালের সর্বনিম্নে আমি বলবো, এবং যেটা অবশ্য অন্যদের ভিন্ন যুক্তি থাকতে পারে, কিন্তু একজন মেডিকেল এডুকেশনিস্ট হিসাবে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি এই কথাটা বারবার বলবো যে প্রশিক্ষণ মান যতক্ষণ পর্যন্ত উন্নীত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে ভালো শিক্ষক যেমন তৈরি হবেন না, ভালো ডাক্তারও তৈরি হবে। সুতরাং এইটাকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা চেষ্টা করেছি আমাদের সুপারিশে এই জায়গাটা এভাবে উন্নত করা যায়। তার মধ্যে একটা হলো আজকের এই আপনাকে যেটা বলতে হচ্ছে সে আপনার মাধ্যমে, সেটা হলো যে একজন ডাক্তার হওয়ার পরে তাকে আজীবন যে ডাক্তারি করে যাবে, সে সে যে কোনো স্পেশালিটি হোক না কেন, তাকে কিন্তু একটা চলমান প্রশিক্ষণ করতে থাকে। মানে একজন জি আমরা অনেক জানি না যে ডাক্তার শব্দটার প্রতিশব্দ বাংলা প্রতিশব্দটা কি। ডাক্তার মানেই হলো শিক্ষক। এটা আমরা অনেকেই জানি না যে ডাক্তারের লিটারাল মিনিংটা কিন্তু
শিক্ষক। সুতরাং একজন ডাক্তারকে শিক্ষক, ডাক্তার হওয়ার পরে শিক্ষক আমৃত্যু উনি শিক্ষক থাকবেন। এবং সেই শিক্ষক থাকাকালীন তাকে কিন্তু আজীবন প্রশিক্ষণেই থাকতে হবে, কারণ টু টিচ ইজ টু লার্ন টুয়াইস। তাকে যদি শিক্ষকতা করতে হয়, তাকে কিন্তু আবার শিখতে হবে। সুতরাং এই জায়গাটায় আমাদের একটা বড় ঘাটতি রয়ে গেছে বাংলাদেশে, যে একজন ডাক্তার হয়ে গেলেন তো আজীবনের জন্য ডাক্তার হয়ে গেলেন এবং আজীবনের জন্য চিকিৎসা দিতে থাকবেন, আজীবনের জন্য শিক্ষকতা করে থাকবেন, কিন্তু তার যে চলমান কন্টিনিউইং এডুকেশনের দরকার, এই জায়গাটায় বাংলাদেশে কিন্তু এই চলমান প্রশিক্ষণ বা কন্টিনিউ এডুকেশনের সিস্টেম বাংলাদেশে ডেভেলপ করে নাই। এবং এইটা হতে হবে যে যে চলমান প্রশিক্ষণ নিতে থাকবেন, কন্টিনিউ এডুকেশন নিতে থাকবেন, এই কন্টিনিউ এডুকেশনটা থাকতে হবে অ্যাক্রেডিটেড। তার মানে আপনি 3 দিনের করেন, 5 দিনের করেন, 1 মাসের করেন, এটার জন্য একটা ক্রেডিট থাকবে এবং এই ক্রেডিটটা আপনি অ্যাকুমুলেট করবেন এবং ট্রান্সফার করবেন। কোথায় ট্রান্সফার করবেন? আপনার পদোন্নতির বেলায় এই ক্রেডিটগুলি, আপনি কত ক্রেডিট আপনার আছে সেইটা কিন্তু আপনার পরবর্তীতে দেখা হবে যখন আপনার একটা প্রমোশন হবে অথবা ধরেন উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এখানে এই কন্টিনিউ এডুকেশনটাকে অ্যাক্রেডিটেড একটা প্রশিক্ষণ হিসাবে আপনাকে মূল্যায়ন করতে হবে, এবং এই মূল্যায়নটা বাংলাদেশে নাই। পাশাপাশি এই যে আপনার অ্যাক্রেডিটেশন বা অ্যাক্রেডিটেড যে প্রশিক্ষণ, সেইটাও নাই বাংলাদেশে। এইটাকে ইন্ট্রোডিউস করতে হবে প্রথম। আমরা কিন্তু আমাদের যে সুপারিশ, সেখানে এই কন্টিনিউইং এডুকেশনটার উপরে জোর দিয়েছি, যাতে একটা ডাক্তার আজীবন প্রশিক্ষণে থাকেন এবং তার যে মানে মানটা, ডাক্তারির মানটা যাতে উন্নীত থাকে, সব সময় আধুনিক থাকে সব সময়। এইটা ধরেন একটা কথা বললাম আপনাকে। ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি মেডিকেল কলেজগুলিতে বা প্যারামেডিক ইনস্টিটিউটে বা নার্সিং ইনস্টিটিউটে, এই প্রত্যেকের জন্য যেটা থাকা দরকার সেটা হলো কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিডি, যেটা কন্টিনিউ এডুকেশন একটা প্রফেশনাল ডেভেলপমেন্টটা কিন্তু এখানে মাল্টি প্রফেশনাল এডুকেশনটা আমাদের যেমন আমি ডাক্তার, আমাকে একজন নার্স এবং প্যারামেডিক্স তাদের সাথে কম্বাইন করে একটা কতগুলি প্রশিক্ষণ দেওয়া দরকার, যার মাধ্যমে কিন্তু রোগী সেবার মান উন্নত হবে এবং রোগী সেবার মানটা বেটার হবে। যে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু নাই। আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি একজন ডাক্তার হিসাবে একজন নার্স এবং প্যারামেডিক সহ একসাথে প্রশিক্ষণ নিয়েছেন কিনা, আপনার ক্লিনিক্যাল ডিসিপ্লিন এটা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু এই প্রশিক্ষণের ব্যাপারেও সুপারিশ রেখেছে যে কন্টিনিউ এডুকেশনে এই ধরনের সিপিডির সুযোগ থাকা দরকার। সুতরাং এরপরে আপনি যদি মনে করেন উচ্চতর টেকনোলজি যেটা বহির্বিশ্বে আসতেছে, সেইটার সাথে আপনি ওরিয়েন্টেড বা আপনার প্রশিক্ষণ আছে না, যদি না থাকে আপনি পিছিয়ে গেলেন। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যুগোপযোগী একটা প্রশিক্ষণ দরকার। মানে এই যুগে যে ধরনের, ধরেন আপনি একজন সার্জন, আপনাকে কি ডেভেলপমেন্টটা হচ্ছে বাইরের দুনিয়াতে, আপনাকে সেটার সাথে ওরিয়েন্টেড থাকতে হবে এবং সেই প্রশিক্ষণটা আপনাকে পাওয়ার সুযোগ করে দিতে হবে সরকারকে বা দেশকে। সেই সুযোগটা আপনার আছে কিনা, যদি না থাকে তা আপনি একটা জায়গায় আপনার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেই জায়গায় গিয়ে থেমে আছে, সেখান থেকে তো আপনি বাড়তে পারছেন না। সুতরাং বহির্বিশ্বের সাথে আপনি যদি তুলনা করেন তাহলে তুলনামূলকভাবে আপনি পিছিয়ে থাকবেন। এইটা কিন্তু আধুনিক যুগে হওয়া সম্ভব না। আপনি যে অসুস্থতা আজকে বাংলাদেশে ভুগছেন, আপনি এই অসুস্থতায় কিন্তু বাইরে গেলেও আপনি ভুগতে পারেন। আবার বাইরের একজন রোগী তিনি বাংলাদেশে এসে ভুগতে পারেন, সুতরাং তার চিকিৎসার সুযোগটা কি আপনার দেশে থাকবে না? সুতরাং চিকিৎসার মানটা পৃথিবীর সব দেশে একটা একটা মানের মধ্যে থাকবে এবং আপনাকে সেই মানে পৌঁছাতে হবে। সেটার জন্য আধুনিক যুগোপযোগী শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ বাংলাদেশের জন্য অবারিত থাকতে হবে। প্রতিটি ডাক্তার, নার্স, প্যারামেডিক্স যাতে সেই সুযোগটা অ্যাভেল করতে পারেন। জি। জি, ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম মেডিকেল এডুকেশন নিয়ে। আপনারা যারা রয়েছেন স্বাস্থ্য সংস্কার কমিশনে, তাদের অনেকগুলো রিকমেন্ডেশন আপনি বলছিলেন। স্যার, আমরা জানি যে আমাদের নারী যারা রয়েছেন তারা অবহেলিত, বিশেষ করে পুরুষদের তুলনায় তাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চিকিৎসা প্রাপ্তিতে ঘাটতি থাকে, প্রপার চিকিৎসা সেবা তারা পান না। তাহলে স্বাস্থ্য কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এই ক্ষেত্রে কি কি প্রস্তাবনা দিয়েছে নারীদের জন্য? ধন্যবাদ আপনাকে।
আমাদের শিশু, নারী এবং বয়স্ক, তারপরে হলো ইমার্জেন্সি। এই চারটা জিনিস আমাদের সংস্কার কমিশনে গুরুত্ব পেয়েছে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীদের যেই জায়গায় সমস্যা, মানে স্বাস্থ্য সমস্যাগুলি আছে, সেই জায়গায় মান উন্নয়নের জন্য এবং আধুনিক চিকিৎসা পাওয়ার জন্য যা যা সুযোগ সৃষ্টি করার দরকার, আমরা কিন্তু প্রস্তাবনাগুলি রেখেছি। এবং এই প্রস্তাবনাগুলি রাখতে গিয়ে আমাদের বিশেষজ্ঞ ছিলেন, আমাদের ওখানে অবস্টেট্রিশিয়ান ছিলেন, হ্যাঁ, তারা সেই জিনিসগুলি তুলে ধরেছেন এবং আমরা তার সাথে সম্পূর্ণ একমত হয়েছে যে এই সুযোগগুলি সৃষ্টি করা দরকার চিকিৎসার ক্ষেত্রে। এটা সেই আমি যেটা বললাম যে বয়স্ক, শিশু এবং বিশেষ করে নারীদের জন্য আমরা বিশেষ কিন্তু জিনিসগুলো রেখেছি এবং সমস্যাগুলি চিহ্নিতও করেছি আমরা বিশেষভাবে। সুতরাং সেই সুযোগ সেগুলি কিন্তু আমাদের সুপারিশের মধ্যে রয়েছে এবং সরকার যদি সেই সুপারিশগুলি আমাদের গ্রহণ করে বাস্তবায়িত করেন, আমার মনে হয় আমাদের নারীদের চিকিৎসা বাংলাদেশে অবহেলিত থাকবে না। জি, ধন্যবাদ স্যার। আমরা কথা বলছি নারীদের চিকিৎসা সেবার অগ্রাধিকার নিয়ে। এরপরেই স্যার যে বিষয়টি আসে যে আমরা জানি শহর এবং গ্রামের মধ্যে চিকিৎসা সেবার ক্ষেত্রে, চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি তারতম্য হয়। বিশেষ করে বলা হয়ে থাকে যে চিকিৎসকরা শহরমুখী, অনেকে গ্রামে থাকতে চান না, বা যেখানে সেখানে বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে। তাহলে গ্রামীণ মানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে কমিশনের কি ধরনের রিকমেন্ডেশন রয়েছে স্যার? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত মূল্যবান প্রশ্ন এটা। আমরা প্রায়োরিটি দিয়েছি উপজেলা এবং বিলো। তার মানে আমাদের বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামে থাকেন তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম যাতে কাজ করে বাংলাদেশে, মানে গ্রামের কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে ভোগান্তি না পোহান বা মৃত্যুবরণ না করেন। সুতরাং আমরা একটা রেফারেল সিস্টেমের কথা চিন্তা করেছি যে গ্রাম থেকে শুরু করে একজন চিকিৎসা পেতে পারবেন তার এই রেফারেল সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বা বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত। কিন্তু এটা বোথ ওয়ে, মানে ধরেন আপনি উপজেলা থেকে ওকে রেফার করেন, সে উপজেলা থেকে জেলায় আসবে, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে চিকিৎসায় আসতে পারবে, বাট ওই রেফার্ড হয়ে, এবং তারা কিন্তু প্রায়োরিটি পাবে এবং সেই জায়গায় তারা আবার চিকিৎসা নিয়ে ফিরে যেখান থেকে রেফার্ড হয়েছিলেন সেখানে ফিরে যাবেন পরবর্তী রিহেবিলিটেটরি চিকিৎসার জন্য বা বা সেবার জন্য। সুতরাং এটা আমাদের একটা প্রস্তাব, যাতে কোনো ব্যক্তি চিকিৎসা না পেয়ে না ভোগে মৃত্যুবরণ করে। দ্বিতীয় কথা হলো শহর অঞ্চলেও আমরা চেষ্টা করেছি, চিন্তা করে সুপারিশ রেখেছি যে শহরেও রেফার সিস্টেম থাকবে এবং সেই রেফারেল সিস্টেমে একটা শহর অঞ্চলের এক দারিদ্র জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, তারা বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত চিকিৎসা পাবেন এবং পরবর্তী রেফার ব্যাক হয়ে আবার যেখানে রেফার করলেন শহরের যে সেন্টার থেকে সেই সেন্টারে নিয়মিত চিকিৎসা পাবেন। এটা একটা যুগান্তকারী আমি বলবো যে রেফারেল সিস্টেমটা, এটা হলো একটা। দ্বিতীয় কথা হলো যে চিকিৎসা সেবা বঞ্চিত কেউ থাকবে না বাংলাদেশে, কারণ সবার যেহেতু কার্ড থাকবে নিজস্ব, সুতরাং কেউই ইগনোর হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তাকে চিকিৎসা নিতে হলে কোথাও না কোথাও যেতে হবে। সেটা শুরুটা যদি আমি ধরি যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বা একটা আরো নিচের প্রাইমারি হেলথ কেয়ার, তাহলেও সেখান থেকে তিনি চিকিৎসা পাবেন তার যেহেতু নিজস্ব একটি কার্ড থাকবে রেফারেল সিস্টেমে, সুতরাং তিনি চিকিৎসা সেবা পাবেনই এবং সেটা আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় সহজলভ্য করার জন্য এবং একটা সহজলভ্য চিকিৎসা যাতে মানুষ পায় সেটার জন্য এই ইফেক্টিভ রেফারেল সিস্টেমটা কার্যকর একটা ভূমিকা রাখবে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আপনি বলছিলেন যে সবাই যাতে চিকিৎসায় সুবিধা পায়, চিকিৎসা একটা অ্যাক্সেস পায়। কিন্তু আমরা জানি যে ধনী এবং যারা দরিদ্র রয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা অ্যাক্সেসের ক্ষেত্রে একটি বড় ধরনের তারতম্য রয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যেগুলো জটিল রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসার মূল্য অনেক বেশি। বিশেষ করে ক্যান্সার রোগীর মতো যে রোগী রয়েছে সেখানে ব্যয় অনেক বেশি ব্যয়বহুল হতে পারে।
এছাড়াও আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশে রোগীরা তাদের নিজের পকেট থেকে 65% থেকে 70% পর্যন্ত খরচ করে। বিভিন্ন ধরনের পরিসংখ্যান বলছে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এই কারণে দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। তাহলে অর্থাৎ আমাদের চিকিৎসা ব্যবস্থার কারণেই বহু মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। তাহলে ধনী এবং দরিদ্রের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যকে দূর করার স্যার কি কৌশল আপনারা দিয়েছেন এই আমাদের প্রতিবেদনে? দেখুন, আপনার সাথে সম্পূর্ণ একমত যে বৈষম্য আছে এবং আগামী দিনেও বৈষম্য থাকবে। তবে আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করেছি যে একজনের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করছি। এখন কথা হচ্ছে, তাহলে কি প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট ডাক্তারদের কাছে আহ, যেতে পারবে না? কারণ কি নিষিদ্ধ আছে? না। এখন দুটো জিনিস, আপনি চিকিৎসা সেবা নিতে পারবেন সরকারি আহ, যে সমস্ত ব্যবস্থা আছে, হাসপাতাল আছে সেখানে, এবং সেখানে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা সবার জন্য সমান। এখন কেউ যদি চিকিৎসা নিতে প্রাইভেট হাসপাতালে যেতে চান, তাহলে কিন্তু তিনি সেখানে যেতে পারবেন, চিকিৎসা ক্রয় করতে পারেন। দুটো জিনিস, একটা হলো বিনা পয়সায় চিকিৎসা, আর একটা হলো চিকিৎসা ক্রয় করা। একটা জি। মানুষ অধিক থাকবে, তিনি চিকিৎসা ক্রয় করতে পারবেন। সেটার জন্য প্রাইভেট হাসপাতালে যেতে পারবেন, প্রাইভেট ক্লিনিকে যেতে পারবেন, প্রাইভেট ডাক্তারের কাছে যেতে পারবেন। তবে তার অপশন কিন্তু রয়ে গেছে, যদি উনি যদি বিনা পয়সায় চিকিৎসা নিতে চান, তাহলে কিন্তু এই সুযোগগুলি, সরকারি সুযোগ সুযোগগুলি অ্যাভেল করতে পারবেন। এখন প্রশ্নটা আসছে চিকিৎসা ব্যয়। আসলে সব একটা বড় সমস্যা হলো, আপনি উল্লেখ করেছেন চিকিৎসা ব্যয়ের কথা। এখন আমাদের দেশের আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার, আপনি যথেষ্ট সত্য কথা বলেছেন এটা, যে এটা আফ্রিকার সাথে শুধু এখন তুলনা করা চলে, কয়েকটা দেশ। আর না হলে পৃথিবীর কোন দেশে চিকিৎসা ব্যয় বাংলাদেশের মতো এত বেশি না। আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারের কথাটা আমরা বলছি। আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার কমাতে হলে যেই জায়গাটায় হাত দিতে হবে সেটা হলো একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আলোচনা এসছে। আমরা অল্টারনেটিভ প্রস্তাব রেখেছি বিভিন্ন ধরনের। তো তার মধ্যে প্রথম যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা বিনা চিকিৎসা নেওয়ার অধিকার রাখি, সুতরাং সেই সুযোগগুলি আমাদের সরকারি হাসপাতালগুলিতে থাকছে। সুতরাং আমাদের চেষ্টা হবে যে এই যেখানে বিনা পয়সায় চিকিৎসা নেওয়ার সুযোগ আছে, সেই জায়গায় চিকিৎসা সেবার মানটা যাতে ভালো হয়। সুতরাং আমাদের লক্ষ্য হবে চিকিৎসা সেবার মানটা ভালো করা, সরকারের যেখানে চিকিৎসা সেবা সুযোগ আছে সেই জায়গাগুলিতে। তো আমার লক্ষ্যটা ছিল, আমাদের সুপারিশগুলিতে সেই জায়গাটা এসছে, যে অল্প ব্যয়ে চিকিৎসাটা কোথায় পাওয়া যায় সেটা যেমন আমরা চিন্তা করেছি। কারণ সার্বিক ব্যয় অনেক সময় সরকারের পক্ষে অনেক জায়গায় সম্ভব হবে না। সেই জায়গাটায় আমরা কিভাবে অল্প ব্যয়ে সেটা করতে পারি, যেমন ঔষধের ব্যাপারটা হয়, তারপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। সেই ব্যয় নির্বাহের জন্য অনেক জায়গায় হয়তো আংশিক ব্যয় সরকারকে বহন করতে হতে পারে। সেই জায়গাগুলি আমরা বিবেচনায় এনেছি। সুতরাং একটা ক্রয় সীমার মধ্যে চিকিৎসাটা আনা যায় কিনা, এটা পাশাপাশি বিনা পয়সায় চিকিৎসাটা নেওয়া যায় কিনা, এই দুটো জিনিসই আছে। পরবর্তীতে অন্যান্য চিন্তা আমরা হয়তো আগামীতে যেই জায়গাগুলিতে দেখবো যে সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলি পুনর্বিবেচনারও সুযোগ আছে। সুতরাং সরকারের জন্য কাছে আমাদের যেটা অনুরোধ থাকবে, যে সরকার তাদের বিবেচনায় তারা যেইগুলি কি মনে করবেন যে প্রায়োরিটি, সেই জায়গাগুলিতে তারা কিন্তু সংস্কারে হাত দিতে পারেন। এবং সংস্কারে হাত দিতে গিয়ে যখন তারা দেখবেন যে কোথাও কোনো সমস্যা হচ্ছে, তখন এই যে সংস্কার কমিশন আছে তারা কিন্তু প্রস্তুত। তারা সবসময় তৈরি থাকবেন যে সরকারের যে কোনো জায়গায় তারা যদি কোনো সুপারিশ চান আমাদের কাছ থেকে, আমরা সেই সেই জায়গায় কিন্তু আমরা প্রস্তুত আছি যে সেই জায়গায় কিভাবে অন্য ধরনের কোনো সুপারিশের মাধ্যমে আমরা সমস্যাটার সমাধান করতে পারি কিনা। তাছাড়াও যেটা আছে সেটা হলো যে সংস্কার কমিশন কিন্তু আহ, আরো যেটা করতে পারে, সরকারের এই বাস্তবায়নের আহ, আহ, সময়ে যদি কোনো রকমের পরামর্শ দরকার হয় সেটা যেমন দেবে। আবার নতুন কোনো প্রস্তাব যদি সরকার আশা করেন যে এখানে সমস্যা হচ্ছে, নতুন কোনো পরামর্শ, আমরা কিন্তু সেই জায়গায়ও আহ প্রস্তুত থাকবো সেই ধরনের পরামর্শ দিতে। জি, ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম আহ,
স্যার, আমরা আবার মেডিকেল এডুকেশন নিয়ে একটু একটা প্রশ্ন আমি করতে চাই। সেটি হলো যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি কথা ছিল কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোটার একটি বিষয় ছিল যেটিকে নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা দেখতে পাই যে বাংলাদেশে যারা অনুন্নত আহ, দেশ জেলাগুলো রয়েছে, অনুন্নত স্থানগুলো রয়েছে, সেই জায়গাতে শিক্ষার অগ্রাধিকার দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে কোটার একটি প্রচলন রয়েছে। মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও আমরা কোটার বিষয়টি জানি, আবার চাকরির ক্ষেত্রেও কিছু কিছু কোটার বিষয় রয়েছে। তাহলে মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে আপনারা কোটার বিষয়টিকে কিভাবে উল্লেখ করেছেন বা কিভাবে চিন্তা করছেন, কিভাবে সলভ করছেন এই বিষয়টিকে? দেখুন, সামগ্রিকভাবে যদি চিন্তা করেন আপনি, তাহলে বাংলাদেশের প্রতিটি জেলা বা প্রতিটি বিভাগ কিন্তু সমানভাবে উন্নত নয়। বিশেষ করে আমরা যদি নৃতাত্ত্বিক গোষ্ঠীর কথা বলি, বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চল এবং আমাদের আরো বাংলাদেশের সিলেট অঞ্চল এবং রংপুর অঞ্চল, রাজশাহী অঞ্চলে বেশ কিছু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে যারা একটু পিছিয়ে আছে, লেখাপড়ায় পিছিয়ে আছে। এটা সামগ্রিকভাবে, এটাকে ডাক্তারিতে তা না, নার্সিং এ তা না। তো সুতরাং আমাদের কোটা থাকবে, এবং কোটা এই জন্য থাকবে যে আমরা যারা নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে যাতে আমরা সময়ে সময়ে আহ, এই কোটার মাধ্যমে কিন্তু সহায়তা করতে পারি। এবং যা এখন আপনি মনে করেন যে আমাদের পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু ডাক্তার নার্সের প্রচুর অভাব আছে, তাহলে আমাদের এই সংখ্যাটা যদি বাড়াতে হয়, তাহলে আমার সমতল ভূমি থেকে তাদেরকে কিছুটা প্রাধান্য দিতে হবে, যাতে তাদের ওখানে আহ, আমাদের ডাক্তার এবং নার্স প্যারামেডিক্স এর ঘাটতি আছে। সুতরাং এই জায়গায় আমরা মনে করি যে এইগুলি বিবেচনা করতে হবে যে সত্যিকারের পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে বা জনগোষ্ঠীকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে আসতে পারি। এইটা লক্ষ্যটা হবে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য যেটা কোটা, সেইটা থাকা প্রয়োজন বলে আমি মনে করি আর কি। তো আমরা সেই জিনিসটা বিবেচনায় এনেছি। এবং জি, ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম মেডিকেল এডুকেশন অর্থাৎ চিকিৎসা শিক্ষায় কোটার বিষয়টি, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারাও যেন এক মেডিকেল চিকিৎসার সুযোগ পান, তারাও যেন তাদের জনগোষ্ঠীকে সার্ভ করতে পারেন নিজেদের মতো করে, সেই জায়গাটিকে একটি সুযোগ করে দেওয়া। আর স্যার, আমরা জানতে চাচ্ছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটি বাস্তবায়নের জন্য তারা কয়েকটি পর্যায়ে ভাগ করে দিয়েছে, অর্থাৎ স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো স্যার, আপনি ব্যক্তিগত বিবেচনায় বা আপনার নিজস্ব বিবেচনায় যদি আমরা অগ্রাধিকার নির্ধারণ করতে চাই, বিশেষ করে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা জানি যে খুব দ্রুতই তাদেরকে একটি নির্বাচন দিতে হবে। তাহলে এই অল্প মেয়াদে, অল্প সময়ের জন্য যদি আমাদেরকে অগ্রাধিকার নির্ধারণ করতে বলা হয়, এই প্রতিবেদন থেকে যেটি আপনারা প্রণয়ন করেছেন, সেখানে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন? অগ্রাধিকার তালিকা যেটা প্রাধান্য পাবে সেটা হলো রেফারেল সিস্টেম, একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম, মানে উপর থেকে নিচে থেকে উপরে, উপর থেকে নিচে। আহ, প্রত্যেকটা রোগী তার যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সে সর্বোচ্চ চিকিৎসালয়ে যেতে পারবে, একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার সেখান থেকে রেফার হয়ে যেখানে থেকে গিয়েছেন সেইখানে ফিরে আসবেন তার পরবর্তী কেয়ারের জন্য, যেটাকে আমরা রিহ্যাবিলিটেটিভ কেয়ার বলি। এটা হলো আমি মনে করি সবচেয়ে প্রাধান্য পাবে। আর দ্বিতীয় যেটা আমি মনে করি যে উপজেলা হাসপাতালগুলিতে যে পরিমাণ ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স সংখ্যায় থাকার কথা তারা কিন্তু থাকেন না। সুতরাং এই জায়গাটা নিশ্চিত করতে হবে যে তারা কেন থাকেন না সেটা দেখা দরকার। এবং সেই জায়গাটাকে অ্যাড্রেস করলে আমরা যদি উপজেলা হাসপাতালগুলিকে ফাংশনাল করতে পারি এবং যদি কিছুটা স্ট্রেংথেন করতে পারি, তাহলে চিকিৎসাটা মোটামুটি উপজেলা হাসপাতালে দেয়া সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে। তো এইটাকে প্রায়োরিটি করলে সারা দেশব্যাপী, যেহেতু উপজেলা হাসপাতালগুলি বিদ্যমান, সুতরাং সারা দেশেই এই যে শক্তিশালী করার যে বেনিফিট জনগণ পাবে। সুতরাং প্রায়োরিটি দিলে এই একটা প্রায়োরিটি আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম এই কাজটা করতে হবে। এরপরে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হলো চিকিৎসা শিক্ষা, নার্সিং শিক্ষা, প্যারামেডিক শিক্ষা, এইটাকে গুরুত্ব দিতে হবে। কারণ প্রশিক্ষিত জনবল ছাড়া, মানে প্রশিক্ষিত স্বাস্থ্য জনবল ছাড়া আপনি সুচিকিৎসা নিশ্চিত করতে পারবেন না। সুতরাং প্রশিক্ষণের উপরে গুরুত্ব দিতে হবে, এবং এই জায়গাটায় গুরুত্ব দিলে আমরা চিকিৎসা শিক্ষার মানটা যখন ভালো হবে তখন সেবার মানটাও বাড়বে। সুতরাং এই দুইটা জিনিসকে আমি মনে করি সরকারের প্রাধান্য দেওয়া উচিত। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। আপনার নিজস্ব কি কোনো সুপারিশ রয়েছে স্বাস্থ্য খাত কমিশনের ব্যাপারে? সুনির্দিষ্ট কোনো আর কোনো বক্তব্য আপনি কি দিতে চান? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে
যদি সরকার আমাদের সুপারিশগুলি গ্রহণ করেন, তাহলে সরকারের আরেকটা কাজ করতে হবে। সেটা হলো যে এই সংস্কার প্রস্তাবগুলির আলোকে সরকার এটা মনিটর এবং সুপারভাইজ করার ব্যবস্থা করবেন, যে সত্যিকারের ভাবে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সরকার যে প্রস্তাবনাগুলি অ্যাকসেপ্ট করবেন, সেইগুলি বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে আহ, একটা মনিটরিং এবং সুপারভিশন সিস্টেম রাখেন, যাতে তারা বুঝতে পারেন যে সুপারিশগুলি কতটুকু সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করি জি সরকার সে ব্যবস্থা রাখবে। জি, ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। আমাদের সাথে স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও এবং দর্শক শ্রোতাদেরকেও। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোজাহিরুল হক স্যারের সাথে। আমরা কথা বলেছি স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে যে নতুন বাংলাদেশে পদযাত্রা শুরু হয়েছে, অর্থাৎ নারী বৈষম্য কিংবা গরিব ধনী দরিদ্রের যে বৈষম্য রয়েছে, কিংবা শহর কিংবা গ্রামে যে বৈষম্য রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, কিংবা আমাদের চিকিৎসা শিক্ষায় মান উন্নয়নের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, চিকিৎসা সেবা প্রদান করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।